ওয়েলকাম টু বিএসএসিআই। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মনসা মঙ্গল কাব্য। ইতিমধ্যেই স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে মনসা মঙ্গল কাব্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। আমি একদম সময় নষ্ট না করে যে টপিকের যে আলোচ্য বিষয় সেখানে চলে যাব। প্রথম স্লাইডে আমরা দেখছি যে মনসা মঙ্গল কাব্য কি। এখানে এই যে খ্রিস্টীয়, আমরা যদি দেখি খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর একদম শেষ ভাগ পর্যন্ত বিভিন্ন রকম যে পৌরাণিক, তারপর লৌকিক পৌরাণিক যে দেবদেবীর পূজা প্রচার এবং ভক্ত কাহিনী অবলম্বনে এক ধরনের প্রচারধর্মী এবং আখ্যানমূলক কাব্য রচিত হয়েছে, তাকেই কিন্তু বাংলা সাহিত্য ইতিহাসে মঙ্গল কাব্য বলা হয়। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, টপিকে লেখা ছিল মনসা মঙ্গল, তাহলে আমি মঙ্গল কাব্য সম্পর্কে বলছি কেন? দেখো, যে কোনো একটা আলোচ্য বিষয় পড়তে গেলে তার যে ভিত্তিপ্রস্তর বা যে ভূমিকা সেটা কিন্তু অল্প বিস্তর একটু জানতে হবে। এই যে মঙ্গল কাব্য কি, কেন এর নাম মঙ্গল কাব্য, তার বিভিন্ন রকম যে ভাগ, তার সম্পর্কে অল্প কিছু যদি আমি না বলি তাহলে যে টপিকটা নিয়ে আলোচনা করছি মনসা মঙ্গল, তার সম্পর্কে আলোচনা কিন্তু একদম সম্পূর্ণ হয় না, কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত বিভিন্ন রকম যে পৌরাণিক, লৌকিক এবং সব থেকে বড় ব্যাপার ছিল এগুলো ছিল প্রচারধর্মী। এবার প্রশ্ন, কার প্রচারধর্মী? প্রচারধর্মী হচ্ছে এই যে দেবদেবীদের যে মাহাত্ম্য, তারা আমাদের অর্থাৎ সাধারণ মানুষের বিপদে রক্ষা করে, সাধারণ মানুষকে বিপদ থেকে রক্ষা করে। এই যে তাদের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যগুলো প্রচার করা এবং তার পাশাপাশি তাদের কাহিনীগুলোকে তুলে ধরা। এই যে এখানে রয়েছে আখ্যানমূলক, এই আখ্যানমূলক মানে কি? কোনো একটা ঘটনা, আমরা মনসা মঙ্গল যদি দেখি, চণ্ডী মঙ্গল যদি দেখি, ধর্মমঙ্গল যদি দেখি, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ঘটনা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ দেবদেবীরা কিভাবে আমাদেরকে অর্থাৎ সাধারণ মানুষকে বিপদ থেকে রক্ষা করেছে তার সম্পর্কিত কিন্তু কাহিনীর বর্ণনা রয়েছে এই অংশগুলোতে। তাই এগুলো কিন্তু আখ্যান কাব্য। তাহলে মঙ্গল কাব্যে কি কি থাকতে পারে আমরা সেটা দেখলাম। এবার মঙ্গল কাব্যের আমরা কিছু সাধারণ আলোচনা করব, কিছু সাধারণ আলোচনা, যেই জায়গাগুলো আমাদের জানা দরকার। এই যে মঙ্গল কাব্য কেন নামকরণ হয়েছে মঙ্গল কাব্য, এর নামকরণটা কি? মঙ্গল কথাটির অর্থ হচ্ছে কল্যাণ, অর্থাৎ মঙ্গল কাব্য লিখলে, পড়লে বা শুনলে মানুষের মঙ্গল হতে পারে। এছাড়া মঙ্গল কথাটির নানা রকমের কিন্তু ব্যাখ্যা রয়েছে, যেমন চণ্ডীর গান বা মনসার ভাসানকে মঙ্গল কাব্য বলা হতো, ওই জন্য একে অষ্টমঙ্গলা বলা হচ্ছে। কেন অষ্টমঙ্গলা? এক মঙ্গলবার থেকে অন্য মঙ্গলবার পর্যন্ত। এছাড়া অনেকে বলছে মঙ্গলের এক নাম হচ্ছে রয়ানী, অপভ্রংশ রজনী। রজনী শব্দের অর্থ কি? রজনী শব্দের অর্থ হচ্ছে রাত, রাত জেগে গাওয়া হতো বলে এর নাম রয়ানী বা জাগরণ পালা। অনেকে মঙ্গল কাব্যকে লীলা কাহিনী অর্থ কিন্তু ব্যবহার করেছে। আবার যদি আমরা তামিল ভাষায় দেখি তাহলে মঙ্গল শব্দের অর্থ কিন্তু বিবাহ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মঙ্গল কথাটির অর্থ হচ্ছে কল্যাণ এবং মঙ্গল কাব্য লিখলে বা পড়লে মানুষের মঙ্গল হতে পারে। এছাড়া মঙ্গল কাব্যকে কিন্তু অনেকে ভাসান গীতিও বলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চণ্ডীর গান বা মনসার ভাসানকে মঙ্গল কাব্য বলা হচ্ছে। এবার এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার গাওয়া হতো বলে এর নাম কিন্তু অষ্টমঙ্গলা। মঙ্গলের আরেক নাম রয়ানী বলা হচ্ছে। কেন? কারণ অপভ্রংশ রজনী থেকে এসেছে এই রয়ানী। রাত জেগে গাওয়া হতো বলে একে কিন্তু রয়ানী বা জাগরণ পালা বলে। দেখো, তাহলে রয়ানী শব্দের অর্থ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জাগরণ পালা। মঙ্গল কাব্যকে অনেকে লীলা কাহিনী অর্থেও কিন্তু ব্যবহার করেছে। আবার তামিল ভাষায় মঙ্গল শব্দের অর্থ কিন্তু বিবাহ। তাহলে এই যে মঙ্গল কাব্য,
এই পুরোটা সম্পর্কিত আমরা কিন্তু একটা তথ্য পাচ্ছি এখানে। আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে যাব এবার। এবার হচ্ছে মঙ্গল কাব্যের যে গঠন শৈলী কিভাবে গঠিত হয়েছে। প্রথমে থাকে মঙ্গল কাব্যের বন্দনাখণ্ড। বন্দনাখণ্ড কি? বন্দনাখণ্ড হচ্ছে যেখানে দেবদেবীর বন্দনা করা হচ্ছে। তারপরেই আমরা কিন্তু দেখব এখানে গ্রন্থ উৎপত্তির কারণ বা আত্মবিবরণী, অর্থাৎ গ্রন্থটাকে কেন এখানে লেখা হচ্ছে, কার অনুপ্রেরণায় বা কার পৃষ্ঠপোষকতায়, সেটা কিন্তু এই অংশে থাকে। এছাড়া আত্মবিবরণী অর্থাৎ রচনাকার বা লেখক তার নিজের জন্মবৃত্তান্ত বা নিজের সম্পর্কিত বিভিন্ন রকম বিবরণ কিন্তু এই অংশে দেয়। এরপর থাকে দেবখণ্ড। আমরা জানি যে কোনো মঙ্গল কাব্যে স্বর্গের যে দেবদেবীরা রয়েছে বা নর্তক নর্তকী যারা রয়েছে তারা কিন্তু অভিশাপভ্রষ্ট হয়ে মর্তে আসে এবং সেখানে মর্তে তাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ যে দেবদেবীর পূজা প্রচারের জন্য তিনি আসছেন তার পূজাটা যাতে হতে পারে, অর্থাৎ তাকে অভিশাপ দিয়ে মর্তে পাঠানো হচ্ছে একটাই কারণ, যাতে করে সে মর্তে কিন্তু সেই বিশেষ দেবদেবীর পূজাটাকে প্রচার করতে পারে। এই দেবখণ্ডে থাকে ওই যে স্বর্গের যে দেবদেবী বা নর্তক নর্তকী অভিশাপগ্রস্ত হয়ে মর্তে আসছে ততটুকুনি অংশ কিন্তু এখানে থাকে। তারপরে তারা যখন মর্তে এসে জন্ম লাভ করে মানব মানবী রূপে বা নরনারী রূপে, তারপরে তাদের যে বিভিন্ন রকম কার্যকলাপ, তারা কিভাবে দেবদেবীর পূজা করছে বা পূজা প্রচারের জন্য তারা কি করছে, বিভিন্ন রকম যে কার্যকলাপ, সেটা কিন্তু এই অংশে থাকে। তাহলে দেবখণ্ডে থাকে কি? দেবখণ্ডে থাকে যখন কোনো স্বর্গের নর্তক নর্তকী বা দেবদেবী কি হচ্ছে, সে অভিশাপগ্রস্ত হয়ে মর্তে আসছে, এসে মানব মানবী রূপে জন্মগ্রহণ করছে, এতটুকুনি অংশ দেবখণ্ডে থাকে। আর নরখণ্ডে থাকছে যখন সে স্বর্গ থেকে মর্তে এসে যখন জন্মলাভ করছে, তারপরে মানব মানবী রূপে তার যে বিভিন্ন রকম কার্যকলাপ। কেন কার্যকলাপ? এই কার্যকলাপটা এই উদ্দেশ্যেই যাতে সেই বিশেষ দেবদেবীর পূজাটাকে প্রচার করতে পারে। তাহলে দেবখণ্ড, নরখণ্ড, এছাড়া আছে গ্রন্থ উৎপত্তির কারণ ও আত্মবিবরণী এবং বন্দনাখণ্ড। মঙ্গল কাব্যের ছন্দ যদি আমরা দেখি, এখানে মিশ্র কলাবৃত্ত ছন্দ থাকে, পয়ার বা পাঁচালী ছন্দ থাকে, এছাড়া লঘু ত্রিপদী ছন্দেরও কিন্তু ব্যবহার লক্ষ্য করা যায়। তাহলে এই হলো মঙ্গল কাব্যের গঠনশৈলী। আমরা এবার পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে যাব। এখানে আমরা মঙ্গল কাব্যের কিছু বৈশিষ্ট্য দেখব। মঙ্গল কাব্যের মধ্যে বিভিন্ন রকম ভণিতা থাকে, অর্থাৎ কোনো কথা সহজভাবে না বলে সেই কথাটাকে একটুখানি ঘুরিয়ে বলা, সেটাই হচ্ছে ভণিতা। মঙ্গল কাব্যের মধ্যে পাঁচালীর যে রীতি বা যে পাঁচালী বলার যে ঢং বা শৈলী, সেটা কিন্তু আমরা মঙ্গল কাব্যের মধ্যে দেখতে পাই। 12 মাসা, অর্থাৎ একজন নারী 12 মাস তার সংসার কিভাবে চালায় তার বর্ণনা কিন্তু এই 12 মাসার মধ্যে থাকে। আমরা চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে ফুল্লরার যে 12 মাসা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ফুল্লরা কিভাবে 12 মাস তার সংসারটা চালায়। নারীদের প্রতিনিন্দা থাকে। নারীরা কোনো অনুষ্ঠানে গেছে, সেই অনুষ্ঠানে গিয়ে অন্যের স্বামীর সাথে নিজের স্বামীর তুলনা করা এবং নিজের স্বামী কোন কোন দিকে পিছিয়ে রয়েছে সেই সম্পর্কিত মতামত ব্যক্ত করা, যেটা অনেকটা নারীদের প্রতিনিন্দার মতো। এরপর থাকে রন্ধন প্রণালী। আমরা কিন্তু মঙ্গল কাব্যের বহু জায়গায়, বিশেষ করে চণ্ডীমঙ্গল কাব্যে কিন্তু প্রচুর রান্নার যে শৈলী, যে রান্নার যে উপকরণ, রান্নার যে বিভিন্ন রকম পদ, তার কিন্তু পরিচয় আমরা পাই। এবার আসে চৌতিসা। চৌতিসা অনেকটাই স্তবের মতো এবং এখানে কিন্তু বিভিন্ন রকম যে স্তব গান বা বিভিন্ন রকম যে কথাবার্তা, সেগুলো কিন্তু থাকতো এবং গীতের আকারেই কিন্তু বিশেষত এখানে থাকতো এটা। এবার আসি অলৌকিকতা। অলৌকিকতা অর্থাৎ দেবদেবী এমন কিছু করছে, আমরা চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে দেখতে পাই কমলে কামিনী দৃশ্য। এছাড়া বিভিন্ন জায়গায় আমরা এমন কিছু অলৌকিক কার্যকলাপ দেখতে পাচ্ছি দেবদেবীর,
সেটা কিন্তু মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এবার এর যে পরবর্তী স্লাইড রয়েছে সেই স্লাইডে অবশ্যই যাব। এবার দেখছি দেবদেবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন রকম মতবাদ। আমরা মনসা মঙ্গল নিয়ে অতি অবশ্যই প্রথমে আলোচনা করব। মনসা নামের পেছনে অনেকে বলছে বিষহরী দেবীর একটা প্রভাব রয়েছে, এছাড়া পাশ্চাত্য দেবী মেডুসার প্রভাব রয়েছে এবং দাক্ষিণাত্যের দেবী মঞ্চাম্মা এর প্রভাব রয়েছে। অর্থাৎ বিষহরী, মেডুসা, মঞ্চাম্মা। বিষহরী তার প্রভাব রয়েছে মনসার মধ্যে, অনেকে বলছে এই বিষহরী মনসা, আবার অনেকে বলছে পাশ্চাত্য দেবী মেডুসা তার সাথে মনসার মিল রয়েছে, আবার দাক্ষিণাত্যের যে মঞ্চাম্মা তারও প্রভাব রয়েছে অনেকের মতে। ঠিক একইভাবে চণ্ডীর ক্ষেত্র আমরা চনষ্ঠী, অম্বিকা, উমা, মঙ্গলচণ্ডী এদের কিন্তু প্রভাব দেখতে পাই। এছাড়া ধর্ম ঠাকুরের সাথে, ধর্মমঙ্গলের যে ধর্ম ঠাকুর তার সাথে বৌদ্ধ দেবতা, সূর্য দেবতা বা ডোম দেবতার বিশেষ বিশেষ অংশে কিন্তু মিল দেখা যায়। আমরা মঙ্গল কাব্যের মধ্যে সেই সময়কার যে সমাজচিত্র, সেই সমাজচিত্র কিন্তু দেখতে পাই। সেই সময়কার যে সামাজিক সমস্যা, যেমন পণ প্রথা, সতীন প্রথা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন রকম যে সামাজিক অনুষ্ঠান, সে সাদ অনুষ্ঠান হোক, তারপর সন্তান জন্মের পর 6 দিনের মাথায় ষষ্ঠী পূজা হোক, ঠিকুজি নির্মাণ, ঠিকুজি হচ্ছে অর্থাৎ রাশি ইত্যাদি বিভিন্ন রকম যে আমরা নিজের কি রাশি কি গণ, এগুলো যখন আমরা ঠিকুজি কুষ্টির মাধ্যমে যাচাই করি সেই সম্পর্কিত অনুষ্ঠান। এছাড়া অলৌকিকতার মধ্যে বশীকরণ রয়েছে, বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের কথাও কিন্তু রয়েছে। কৌলিন্য প্রথা যে সেই সময়ে সমাজে ছিল, অর্থাৎ যে একটু উচ্চ বংশজাত যদি কেউ হতো সে কিন্তু একাধিক যে পত্নী, সে পত্নী কিন্তু গ্রহণ করতে পারত। এই ধরনের যে সমস্যা সেটা কিন্তু আমরা মঙ্গল কাব্যের মাধ্যমে জানতে পারি। এছাড়া মানুষজন মনোরঞ্জনের জন্য পাশা খেলতো, পুতুল নাচ দেখতো, দা বা কড়ি খেলাও কিন্তু সেই সময় ছিল। তাহলে এই গোটা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সামাজিক সমস্যা, সামাজিক অনুষ্ঠান, অলৌকিকতা, কৌলিন্য প্রথা, মনোরঞ্জন, এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা কিন্তু সমাজচিত্র অর্থাৎ তৎকালীন যে সমাজচিত্র সেই সমাজচিত্র সম্পর্কে কিন্তু জানতে পারছি। এরপর আমরা দেখব হচ্ছে আমাদের যে কাহিনী, সেই মনসা মঙ্গল, আজকের যে টপিক সেই মনসা মঙ্গল সম্পর্কে কিন্তু আমরা দেখব। প্রথমেই দেখব হচ্ছে আমরা এর কাহিনী। মনসা মঙ্গলের কাহিনী তোমরা সকলেই জানো যে মনসা মঙ্গলের কাহিনী হচ্ছে যে চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগরের পূজা পাওয়ার জন্য কিন্তু মনসা প্রচুর চেষ্টা করতে থাকে। প্রথমে তাকে ভয় দেখিয়ে, কিন্তু চাঁদ সদাগর ছিল পুরোপুরি শৈব উপাসক, সে কিছুতেই মনসার পূজা করতে চায় না বা চান না। তখন তিনি কি করেন, তখন কিন্তু চাঁদ সদাগরকে তিনি বিভিন্ন রকম শাস্তি দেন। শাস্তি স্বরূপ তার যে সপ্তডিঙা মধুকর বাণিজ্য করতে যায়, সেই 7খানা বড় বড় ডিঙি বা জাহাজ তিনি কিন্তু এই মনসা কিন্তু ডুবিয়ে দিচ্ছে। তারপর তার সন্তানদের কেড়ে নিচ্ছে, 6 সন্তানকে, এবং লক্ষিন্দর তার শেষ সন্তান যখন বিয়ে দিচ্ছে বেহুলার সাথে, তখন কিন্তু যে কালনাগ, মনসার নির্দেশে কালনাগ লক্ষিন্দরকে কিন্তু দংশন করছে এবং লক্ষিন্দর মারা যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি বেহুলা সেই স্বামীর যে মৃতদেহ সেটা ভেলায় করে নিয়ে গিয়ে বিভিন্ন রকম পথে যে বিপদ, সেই বিপদগুলোকে কাটিয়ে স্বর্গে যাচ্ছে এবং স্বর্গে গিয়ে দেবতাদের সামনে নেচে গিয়ে দেবতাদের মন জয় করে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসছে। এবং শেষমেশ চাঁদ সদাগরের হাতে কিন্তু মনসার পূজা হচ্ছে। এবং চাঁদ সদাগর যেহেতু সেই সময় সমাজের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিল, চাঁদ সদাগরের হাতে মনসা পূজা পাওয়ার পর সেই পুজো কিন্তু শুধু তখন আর চাঁদ সদাগরের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সাধারণ মানুষের ঘরে ঘরেও কিন্তু তখন মনসার পূজা হচ্ছে। এই হচ্ছে মনসা মঙ্গলের কাহিনী। এর রচনাকার কিন্তু শুধুমাত্র যে বিজয়গুপ্ত বা কেতকাদাস ক্ষেমানন্দ ছিল তা কিন্তু নয়, আরও অনেকে ছিল, যেমন কানা হরিদত্ত। এই যে কানা হরিদত্ত, তাকে কিন্তু আদিকবি বলা হয়। তিনি 14শ শতাব্দীর কিন্তু একজন ব্যক্তি ছিলেন। তাহলে এই যে কানা হরিদত্ত, যদি প্রশ্ন আসে যে আদিকবি কে ছিল মনসা মঙ্গলের, মনসা মঙ্গলের আদিকবি ছিল কানা হরিদত্ত।
এবং তিনি কিন্তু চতুর্দশ শতাব্দীর সময় কিন্তু তিনি বর্তমান ছিলেন। তাহলে আদি কবি ছিল কানা হরিদত্ত এবং তিনি কিন্তু চতুর্দশ শতাব্দীর সময় কিন্তু তিনি বর্তমান ছিলেন। এরপরে আমরা পঞ্চদশ শতাব্দীতে যারা যারা ছিলেন, এটা হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে যারা যারা ছিলেন তাদের সম্পর্কে কিন্তু আমরা জানব। কারা কারা ছিলেন? পঞ্চদশ শতাব্দীতে যিনি উল্লেখযোগ্য ছিলেন তিনি ছিলেন হচ্ছে বিজয়গুপ্ত। তার রচনার নাম পদ্মপুরাণ এবং 1303 বঙ্গাব্দে প্যারীমোহন দাশগুপ্ত বরিশাল থেকে এটি প্রকাশ করেন। 1303 বঙ্গাব্দে। তার জন্ম বরিশালের গৈলা বা ফুল্লশ্রী গ্রামে এবং তার এই পদ্মপুরাণ ছিল একটি করুণ রসের কাহিনী। এর ছন্দ ছিল পয়ার, ত্রিপদী এবং একাবলী ছন্দ। তাহলে আমরা আদি কবি দেখলাম কানা হরিদত্ত, যে চতুর্দশ শতাব্দীতে বর্তমান ছিলেন, এবং তারপরে আমরা দেখলাম বিজয়গুপ্তকে, যিনি পঞ্চদশ শতাব্দীর কবি। তার রচনার নাম পদ্মপুরাণ এবং তিনি তার এই যে রচনা এটি 1303 বঙ্গাব্দে প্যারীমোহন দাশগুপ্ত বরিশাল থেকে প্রকাশ করেন। তার জন্মস্থান হচ্ছে বরিশালের গৈলা বা ফুল্লশ্রী গ্রামে। এটি ছিল একটি করুণ রসের কাহিনী এবং এর ছন্দ পয়ার, ত্রিপদী বা একাবলী ছন্দ। এরপরে আমরা দেখব বিপ্রদাস পিপিলাইকে। তার রচনার নাম মনসামঙ্গল বা মনসা বিজয়। তার জন্মস্থান বাদুরিয়া গ্রাম, যেটা বসিরহাটে। তার রচনাকাল 1495। তার পিতার নাম মুকুন্দ পণ্ডিত। তাহলে এবার বিপ্রদাস পিপিলাই সম্পর্কে আমরা যদি দেখি, এখানে দেখতে পাবো বিপ্রদাস পিপিলাই, তার রচনার নাম মনসামঙ্গল বা মনসা বিজয়। তার জন্ম বাদুরিয়া গ্রামে, যেটি বর্তমানে বসিরহাটের অন্তর্গত, এবং এর রচনাকাল 1495 খ্রিস্টাব্দ। তার পিতার নাম মুকুন্দ পণ্ডিত। এছাড়া আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন নারায়ণ দেব। নারায়ণ দেবের রচনার নাম পদ্মপুরাণ। আরেকজন ছিলেন তাহলে নারায়ণ দেব, তার রচনার নাম পদ্মপুরাণ। এরপরে আমরা দেখব যে এগুলো গেল কিন্তু চতুর্দশ পঞ্চদশ, বিশেষ করে এরা সবাই কিন্তু পঞ্চদশ। চতুর্দশের মধ্যে আমরা পেলাম শুধু কিন্তু এই কানা হরিদত্তকে, যাকে কিন্তু আদি কবি বলা হচ্ছে। এইবার আমরা দেখব সপ্তদশ শতাব্দী। সপ্তদশ শতাব্দীতে কারা কারা ছিলেন? কেতকাদাস ক্ষেমানন্দ কিন্তু উল্লেখযোগ্য ছিলেন। তার জন্ম কাঁকড়া গ্রামে, যেটা বর্তমানে বর্ধমান, এবং তিনি কিন্তু মোটামুটি সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কিন্তু তার এই কাব্যটি রচনা করেন। তার রচনার নাম মনসামঙ্গল এবং ইনি কিন্তু উল্লেখযোগ্য, স্টার দিয়ে রাখলাম, ইনি কিন্তু উল্লেখযোগ্য এই মনসামঙ্গল কাব্যের যতজন রচনাকার রয়েছে তাদের মধ্যে। তাহলে কেতকাদাস ক্ষেমানন্দ, তার জন্ম কাঁকড়া গ্রামে, কাঁকড়া বানান কয় চন্দ্রবিন্দু আকার, ক ডয়বিন্দু রয় আকার, কাঁকড়া গ্রামে, এবং তার রচনাকাল সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। তার রচনাকাল সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। তার রচনার নাম মনসামঙ্গল। এছাড়া এই সময় আমরা সপ্তদশ শতাব্দীতে আরও কিছু গৌণ লেখকদের দেখব। তারা হচ্ছেন তন্ত্রবিভূতি, জগজ্জীবন ঘোষাল, জীবন মৈত্র ইত্যাদি। যেমন জীবন মৈত্রের যে রচনা তার নাম হচ্ছে পদ্মপুরাণ। এরপর আমরা অষ্টাদশ শতাব্দীতে যদি দেখি, তাহলে অষ্টাদশ শতাব্দীতে রয়েছে বিষ্ণুপাল এবং ষষ্ঠীধর দত্ত। তাহলে আমরা সপ্তদশ শতাব্দী দেখলাম, তার আগে পঞ্চদশ দেখেছি, এবং চতুর্দশে শতাব্দীতে আমরা আদিকবি কানা হরিদত্তকে দেখেছি। এইবার অষ্টাদশ শতাব্দীতে যারা যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষ্ণুপাল এবং ষষ্ঠীধর দত্ত। বিষ্ণুপালকে রাঢ়ের কবি বলা হয়। এবার প্রশ্ন আসতে পারে যে রাঢ় অঞ্চল কোনটা? বর্তমানে তোমার পুরুলিয়া, মেদিনীপুর এবং মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে কিন্তু এই রাঢ় অঞ্চল। এই রাঢ়ের কিন্তু কবি ছিলেন বিষ্ণুপাল, কারণ সেইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তাকে রাঢ়ের কবি বলা হচ্ছে। যেমন ধর্মমঙ্গল কাব্যকে কিন্তু রাঢ়ের যে কাব্য সেটা কিন্তু বলা হয়। তাহলে আমি আরেকবার এই স্লাইডটা বলে দিচ্ছি। মনসামঙ্গল এর কাহিনী বললাম, তারপর রচনাকারদের মধ্যে চতুর্দশ শতাব্দীর আদিকবি কানা হরিদত্ত ছিল,
পঞ্চদশ শতাব্দীর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিজয়গুপ্ত, তার রচনার নাম পদ্মপুরাণ। 1303 বঙ্গাব্দে প্যারীমোহন দাশগুপ্ত বরিশাল থেকে এটি প্রকাশ করেন এবং বিজয়গুপ্তের জন্ম হচ্ছে বরিশালের গৈলা বা ফুল্লশ্রী গ্রামে। এটি ছিল করুণ রসের কাহিনী, এর ছন্দ ছিল পয়ার, ত্রিপদী ইত্যাদি। এরপর পঞ্চদশ শতাব্দীর আরও অন্য যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিপ্রদাস পিপিলাই, তার রচনার নাম মনসামঙ্গল বা মনসা বিজয়। তার জন্ম বাদুরিয়া গ্রামে, যেটি বর্তমানে বসিরহাট এর অন্তর্গত। তার রচনাকাল 1495। তার পিতার নাম মুকুন্দ পণ্ডিত। এছাড়া আরেকজন এই সময়কার উল্লেখযোগ্য রচনাকার ছিলেন নারায়ণ দেব, পদ্মপুরাণ তার রচনার নাম। এরপরে আমরা চলে এসেছিলাম সপ্তদশ শতাব্দীতে। সপ্তদশ শতাব্দীতে উল্লেখযোগ্য ছিলেন কেতকাদাস ক্ষেমানন্দ, আমি এখানে ইতিমধ্যে স্টার দিয়ে রেখেছি। তার জন্ম কাঁকড়া গ্রামে, তোমরা এখানে বানানটা দেখতে পাচ্ছ, যেটি বর্তমানে বর্ধমানের অন্তর্গত। এবং সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তিনি কিন্তু তার এই রচনাটি লেখেন। তার রচনার নাম মনসামঙ্গল। এবং সপ্তদশ শতাব্দীতে আরও অনেকে উল্লেখযোগ্য ছিলেন, তার মধ্যে তন্ত্রবিভূতি, জগজ্জীবন ঘোষাল, জীবন মৈত্র, এরা কিন্তু উল্লেখযোগ্য। জীবন মৈত্রের রচনার নাম ছিল পদ্মপুরাণ। তারপরে আমরা অষ্টাদশ শতাব্দীর দিকে নজর দিয়েছিলাম। এখানে এই যে অষ্টাদশ শতাব্দী, তার মধ্যে বিষ্ণুপাল এবং ষষ্ঠীধর দত্ত কিন্তু উল্লেখযোগ্য ছিল। বিষ্ণুপালকে রাঢ়ের কবি বলা হতো। রাঢ় অঞ্চল মুর্শিদাবাদ, তারপর পুরুলিয়া এবং মেদিনীপুর, এই সমস্ত কিছু যে অংশ রয়েছে, বিশেষ করে মেদিনীপুর এবং যে মুর্শিদাবাদ, তার যে বিশেষ কিছু অংশ, সেটা কিন্তু এই রাঢ়ের মধ্যে পড়ে। আমরা এবার পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে যাব। এবার এখানে দেখতে পাচ্ছি যে বাইশা। বাইশাটা কি? আসলে মনসামঙ্গল কাব্যে যখন রচনা হচ্ছে তখন অনেকেই কিন্তু এই মনসার যে কাহিনী, সে কাহিনী নিয়ে কিন্তু রচনা লিখেছেন, তাদের মতো করে লিখেছেন। এবার 22 জন কবি যখন মনসার এই কাহিনীটাকে নিয়ে লিখছেন, তখন সেটাকেই বলা হচ্ছে বাইশা। এবার প্রশ্ন, এটা সম্পাদক ছিলেন আশুতোষ ভট্টাচার্য এবং 1954 সালে তিনি এটাকে কিন্তু প্রকাশ করেন। এবং এটা ছিল একটা সংকলন গ্রন্থ। সংকলন গ্রন্থ কাকে বলে? যেখানে বিভিন্ন রচনাকে একসাথে করে প্রকাশ করা হয়। তাহলে এটা ছিল এখানে 22 জন কবি, এই যে এখানে বলাই হয়েছে বিভিন্ন কবিদের, প্রায় 22 জন কবিদের কিন্তু রচনা এর মধ্যে, এই সংকলন গ্রন্থের মধ্যে কিন্তু স্থান পেয়েছিল। আবার অনেকের মতে শুধু বাইশা সংখ্যাটার মাধ্যমে শুধুমাত্র যে 22 জনকে বুঝিয়েছে তা নয়, অনেকের মতে এছাড়াও আরো অনেকে ছিল। আমরা দুরকম মতবাদ দেখি। কেউ কেউ বলছে এখানে 22 জন ছিল তাই নাম বাইশা, আবার অনেকের মতে বাইশা একটা বহুবচনজাত শব্দ, বাইশা বলতে আসলে 22 জন নয়, অনেকজন। এর পরবর্তী আমরা যে স্লাইড দেখব, সেই স্লাইডে আমরা দেখি, এখানে আমরা চণ্ডীমঙ্গলের স্লাইডটা দেখতে পাচ্ছি, কিন্তু চণ্ডীমঙ্গল সম্পর্কিত আমরা কিন্তু একটা বিস্তারিত যে আলোচনা, সেটা কিন্তু আমরা অন্য একটি ক্লাসে অবশ্যই করব। তবু এখানে তোমাদের সুবিধার্থে চণ্ডীমঙ্গলের একটা এখানে কাহিনী দেয়া হয়েছে, একটা আখেটিক খণ্ড, একটা বণিক খণ্ড। এর যে কবি রয়েছে, আদিকবি মানিক দত্ত, ষোড়শ শতাব্দীর কবি মুকুন্দ চক্রবর্তী, তিনি ছিলেন মোটামুটি তার রচনাকাল 1586 থেকে 1604 মধ্যে। এছাড়া সপ্তদশ শতাব্দীর দ্বিজ রামদেব ছিল। যদিও আজকের এই টপিকের মধ্যে চণ্ডীমঙ্গল নেই, চণ্ডীমঙ্গলের জন্য তোমরা অতি অবশ্যই আরেকটি যে ক্লাস, সেটা অতি অবশ্যই পাবে। এবার আমরা মনসামঙ্গলের অষ্টাদশ শতাব্দীর যে কবি, তার মধ্যে যদি দেখি তাহলে রামানন্দ জ্যোতি, তার নাম কিন্তু উল্লেখযোগ্য। এছাড়া মুক্তারাম সেনও কিন্তু রয়েছে। এরা চণ্ডীমঙ্গলের মধ্যে পড়বে, এরা কিন্তু মনসামঙ্গলের মধ্যে সেই অর্থে পড়বে না। এরপর আমরা অতি অবশ্যই প্রশ্ন উত্তর পর্ব এবং PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের মধ্যে আসব।
কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই, তোমরা সকলে ক্লাস করছো, সেই ক্লাস কেমন লাগছে তোমরা তোমাদের মতো করে মতবাদ জানাও। এবং তার পাশাপাশি যদি কোনো রকম কিছু সংশোধনের দরকার হয় বা তোমরা যদি আরও কিছু চাও, সেটাও কিন্তু নিঃসংকোচে জানাতে পারো। তোমরা কমেন্ট করতে থাকো ক্লাস কেমন লাগছে। তাহলে আমরা আজকে যে আলোচনা করব, এর পরবর্তী যে স্লাইড আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন উত্তর পর্ব এবং PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। আমরা যখন এই প্রশ্নোত্তর পর্ব বা PYQ বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যখন আলোচনা করব, তখন কিন্তু অতি অবশ্যই তোমরা তোমাদের মতো করে কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আমি তো তারপরে তো বলেই দেবো সঠিক উত্তর কোনটা, তোমরা তোমাদের মতো করে কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আমরা আজকের প্রথম প্রশ্ন, কবি কেতকাদাস ক্ষেমানন্দ রচিত কাব্যটির নাম কি? এটা একদম সহজ একটা প্রশ্ন, একদম সহজ। এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা মনসামঙ্গল, এটা ভাববার কিছু নেই। অপশান সি মনসামঙ্গল। আমরা আস্তে আস্তে সহজ থেকে একটু কঠিনের দিকে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, কেতকাদাসের মনসামঙ্গল কাব্য প্রথম প্রকাশিত হয় এর মধ্যে কত সালে? 1844, 1852, 1858, 1860। তোমরা তোমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি পরবর্তীতে অবশ্যই সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু বলে দেব। বেশ, সঠিক উত্তর হবে 1844। এই সাল তারিখগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার কোনটা পড়বো, কতখানি পড়বো, কোন কোন পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট। যখন প্রসঙ্গে এলো তখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমেই বলি কি কি পড়তে হবে। আগে পরীক্ষা অনুযায়ী কিন্তু আমাদের পড়াটা ঠিক করতে হবে। যারা যারা নেট সেট এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে কিন্তু বারবার বলছি অত্যন্ত খুঁটিয়ে পড়তে হবে, অর্থ জানতে হবে, যেই বিশেষ যে কাব্যটা রয়েছে সেই কাব্যটা সম্পর্কে ভেতরে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। যে লেখক সম্পর্কে জানছো উল্লেখযোগ্য যারা, আমরা মনসামঙ্গলের ক্ষেত্রে যাদের যাদের কথা বললাম, কেতকাদাস ক্ষেমানন্দ ইন ডিটেল পড়তে হবে। আর বাকিদের সম্পর্কে তাদের রচনার নাম, তারা কোথায় জন্মেছেন, এইটুকুনি তথ্য জানলেই হবে কিন্তু, বা বিশেষ যদি কারো কোনো বৈশিষ্ট্য থাকে সেটা জানতে হবে। কিন্তু কেতকাদাস ক্ষেমানন্দ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, বিজয়গুপ্ত সম্পর্কে বিস্তারিত জানতে হবে, আদিকবি কে তার সম্পর্কে কয়েকটা তথ্য জানতে হবে। যেমন কানা হরিদত্ত মনসামঙ্গলের আদিকবি, তিনি কোন সময়ে বর্তমান ছিলেন না 14শ শতাব্দীতে। এই ধরনের তথ্যগুলো কিন্তু জানতে হবে। আর এই ধরনের যে সাল তারিখগুলো, কোন কাব্য কত সালে রচনা হচ্ছে, সেই রচনাকারের জন্মকাল বা তিরোধান যে সময় সেটা, তারপর যদি সেই কাব্যটা যদি কেউ প্রকাশ করেন সম্পাদনা করে, সেই সম্পাদকের নাম, প্রকাশকাল। এবার প্রশ্ন যে স্যার এত তারিখ এত কিছু কি মনে রাখা সম্ভব? হ্যাঁ, একদম ঠিক। স্টুডেন্টদের এই যে অসুবিধাটা, এটা একদম ঠিক। তাহলে এটা সমাধান কি নেই? না, সমাধান রয়েছে। কি সমাধান? তোমরা যখন কোনো সাল তারিখ মনে রাখছো তখন এইভাবে মনে রাখো। ধরো 1840-এ একটা ঘটনা ঘটছে, তারপর আবার 7 বছর পর ঘটছে 1847-এ। তাহলে তুমি যদি এইভাবে একটা ঘটনা পরম্পরায় মনে রাখো, যেমন আমরা ধরো 3 ভাই বা 4 ভাই বা 5 ভাই বা 6 ভাই, যদি এরকম হয়, আমার পরে আমার ভাই 2 বছর বাদে জন্মাচ্ছে, তার 3 বছর পর আরেক ভাই, তার 2 বছর পর আরেক ভাই, এই যে 2 বছর 3 বছর এইভাবে লিঙ্ক করে করে যে আমরা মনে রাখছি, এই মনে রাখাটা কিন্তু সব থেকে বেশি সহজসাধ্য হবে। হ্যাঁ, তারপর তো অতি অবশ্যই প্র্যাকটিস। আর সকলকেই বলছি লিখে পড়ার অভ্যাস তৈরি করো, সেই পড়াটা কিন্তু অনেক দিন মনে থাকবে। যাই হোক, আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে, যে প্রশ্ন, সেখানে চলে যাব। এবার আমরা দেখছি কেতকাদাসের মনসামঙ্গল কাব্যের রচনাকাল। ষোড়শ শতাব্দী, সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ, সপ্তদশ শতাব্দীর শেষার্ধ, না অষ্টাদশ শতাব্দী? তোমরা তোমাদের মতো করে দেওয়ার চেষ্টা করো উত্তর, আমি অতি অবশ্যই তারপরে কিন্তু বলে দেব। এর সঠিক উত্তর হবে
সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ। সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ। তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো তারা অতি অবশ্যই উত্তরটা মিলিয়ে নাও। পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে মনসামঙ্গল কাব্য যিনি প্রথম সম্পাদনা করেছিলেন। প্রথম সম্পাদনা করেছিলেন কে? জগৎবন্ধু ভট্টাচার্য, যতীন্দ্রমোহন ভট্টাচার্য, সুকুমার সেন, না তিনটেই ভুল? ABC। তোমরা চেষ্টা করো। এর সঠিক উত্তর হবে যতীন্দ্রমোহন ভট্টাচার্য। অপশন বি, যতীন্দ্রমোহন ভট্টাচার্য। দেখো, যেই যেই প্রশ্নগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তথ্য জানতে হবে সেগুলো তো ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছু নেই যে বাকি অপশনগুলো কেন হচ্ছে না, কিন্তু যেই যেই প্রশ্নগুলোর ক্ষেত্রে বাকি অপশনগুলো কেন হচ্ছে না, যেই যেই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, আবশ্যিকতা রয়েছে, সেগুলো অতি অবশ্যই সেভাবে আলোচনা করে দেব। শুধুমাত্র যে সঠিক উত্তর বলে দেবো তা নয়, তার পাশাপাশি যে যে প্রশ্নের ক্ষেত্রে মনে হচ্ছে যে বাকি অপশনগুলো কেন হলো না সেগুলোও ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা পরবর্তী যে স্লাইড সেই স্লাইডে যাব। আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, কেতকা-দাসের মনসামঙ্গল বটতলা থেকে যে নামে ছাপা হয় এটা কোন নামে? মনসার ভাসান, পদ্মপুরাণ, ভাসান, না পদ্মপুরাণ? এখানে পদ্মপুরাণটা দুবার চলে এসেছে। পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তোমরা তোমাদের মতো করে দেওয়ার চেষ্টা করো। এর সঠিক উত্তর হবে মনসার ভাসান। অপশন এ, মনসার ভাসান। আচ্ছা, এখানে দুবার আসেনি, এটা পদ্মপুরাণ ছিল, এটা পদ্মা পুরাণ ছিল, আকারের ফারাক। যদিও এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, মনসার ভাসান। এবার আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কেতকা-দাসের মতানুযায়ী তার রচনাকাল পাওয়ার সময়, তার রচনাকাল পাওয়ার সময় 1634, 1636, 1638, না 1640? এর সঠিক উত্তর হবে অপশন সি। দেখো, সাল তারিখ যেহেতু আমায় কিন্তু এটা মুখস্থই করতে হবে যে কেতকা-দাস ক্ষেমানন্দ এটা নিজে মত দিচ্ছে 1638। পরবর্তী প্রশ্ন, কেতকা-দাসের পিতার নাম কি? এই যে আমরা বলছিলাম যে কেতকা-দাস ক্ষেমানন্দ সম্পর্কে ইন ডিটেল জানতে হবে, যে তার জন্মসাল কখন, তার পিতা মাতার নাম কি, তারপর তার কোথায় তিনি জন্মেছিলেন, এই ধরনের তথ্যগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এখানে কেতকা-দাসের পিতার নাম কি? বিষ্ণু মণ্ডল, গণেশ মণ্ডল, মহাদেব মণ্ডল, না শঙ্কর মণ্ডল? তোমরা তোমাদের মতো করে অতি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি তারপরে সঠিক উত্তর যেটি সেটি বলে দেব। কেতকা-দাসের পিতার নাম গণেশ মণ্ডল। অপশন বি, অপশন বি, কেতকা-দাসের পিতার নাম। পরবর্তী যে স্লাইড, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, কেতকা-দাস যার অধীনে চাকরি করতেন। দেখো, আবারও কিন্তু কেতকা-দাস ক্ষেমানন্দের একদম ভেতর থেকে প্রশ্ন রয়েছে। তিনি কার অধীনে চাকরি করতেন? ভারমল্ল, বারাখা, চন্দ্র সুধর্মা, না মাগন ঠাকুর? মাগন ঠাকুরটা হবে না, কারণ মাগন ঠাকুর আরাকান রাজসভা সৈয়দ আলাওয়াল দৌলত কাজী এদের মধ্যে ছিল। এটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বাদ দিয়ে দিতে পারি যে মাগন ঠাকুর হবে না, কারণ আমরা সৈয়দ আলাওয়াল দৌলত কাজী এদের ক্ষেত্রে দেখেছিলাম যে মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতার একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে মাগন ঠাকুর হচ্ছে না। এই যে বলেছিলাম যে যে অপশানগুলোর ক্ষেত্রে
তোমাদের মনের মধ্যে কনফিউশন আসতে পারে, এখানে মাগন ঠাকুরের সাথে কনফিউশন আসতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মাগন ঠাকুরের নামটা কিন্তু অতি সুপরিচিত নাম। কারণ তো তোমরা যারা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে পড়াশোনা করো তাদের কাছে এই মাগন ঠাকুর নামটা কিন্তু অত্যন্ত সুপরিচিত একটা নাম। এবার দেখো যে কোন অপশনটা হতে পারে। এখানে সঠিক উত্তর হবে বারাখা, অপশন বি। পরবর্তী আমরা স্লাইডে যে পরবর্তী প্রশ্ন দেখব, কেতকদাস পরবর্তী যে স্থানে আশ্রয় নেন কোথায়? সুভদ্রাপুর, বলরামপুর, জগন্নাথপুর না বৃন্দাবন? দেখো কেতকদাস ক্ষেমানন্দের কিন্তু পুরোপুরি জন্ম বৃত্তান্ত, জন্ম বিবরণী আমাকে কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পারছো যে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে এবং কতটা খুঁটিয়ে পড়তে হবে। আমি নেট সেট জিআরএফ নিয়ে বলেছি, তোমাদের মধ্যে অনেকে হয়তো এসএলএসটি নিয়েও প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে যেটা একটু কম করতে হয় সেটা হচ্ছে যে রচনা রয়েছে, মূল যে রচনা সেটা অতটা খুঁটিয়ে পড়তে হয় না, কিন্তু রচনাকারের নাম, সাল, জন্ম বিবরণী এগুলো কিন্তু পড়তে হবে তোমাদেরকে, কিন্তু মূল যে রচনা সেটা তোমাদেরকে অতটা পড়তে হয় না। তাহলে এখানে যে প্রশ্ন রয়েছে, কেতকদাস পরবর্তী যে স্থানে আশ্রয় নেন সেই স্থানটির নাম কি? 9 নম্বর প্রশ্ন। তোমরা তোমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করো, অতি অবশ্যই তোমরা উত্তর দাও, চেষ্টা করতে থাকো, তারপরে তো সঠিক উত্তর যখন দেব তোমরা তো তোমাদের মতো মিলিয়ে নেবে। এর সঠিক উত্তর জগন্নাথপুর, অপশন সি, জগন্নাথপুর। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। পরবর্তী আমরা দেখছি, দেখো এখানে কিন্তু দেখো নেট সেট এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, দেখো আগস্ট 2024-এ কিন্তু এই প্রশ্নটি কিন্তু এসেছিল। আমি যে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন নিয়েও তোমাদেরকে আলোচনা করব, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। বলছে বিজয়গুপ্তের মনসামঙ্গলের ভাসান পালায়, আমরা জানি মনসামঙ্গলকে অনেকে ভাসান গীতি বা ভাসান পালাও কিন্তু বলছে। ভাসান পালায় মৃত স্বামীকে সঙ্গে নিয়ে বেহুলার যাত্রাপথটি উল্লেখ করা হলো, অর্থাৎ কোন পথে বেহুলা গেছে। এই যে বলছিলাম খুঁটিয়ে পড়তে হবে, তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারছো তো যে কতখানি খুঁটিয়ে পড়তে হবে। অপশন এ, আপুয়া ডোমের ঘাটে ঠেকে গিয়া ভুরা, দেখো একদম লাইন তুলে তুলে দিয়েছে কিন্তু। তথা হইতে গিয়া টেটনের ঘাটে থাকে, শীঘ্র গতি যাইয়া গোদার ঘাটে ঠেকে, তলায় দেখে বেহুলা ধোনা মোনা দুই ভাই, ধোপাঝির ঘাটে গিয়া দিলা দর্শন। এই সংকেত অনুযায়ী যেটা শুদ্ধ ক্রম হবে সেই ক্রমটি কিন্তু তোমাদেরকে এখানে চুজ করতে হবে, নির্বাচন করতে হবে। চেষ্টা করো তোমরা তোমাদের মতো করে। বেশ, আমি এবার সঠিক উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে ডি, এই মাপ করবে 2, বি 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর। তাহলে ক্রমটা কি হলো? এই সি হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে 2 নাম্বার, পরে আসছে তারপরে ডি হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বারে বি আছে এবং শেষে কিন্তু ইটা কিন্তু 5 নাম্বার। তাহলে কিভাবে আসছে সে? শীঘ্র গতি যাইয়া গোদার ঘাটে, গোদার ঘাটে যাচ্ছে, তারপরে কি আপুয়া ডোমের ঘাটে, তারপর ডোমের ঘাটে যাচ্ছে, তারপরে কোনটা, তারপরে ধোপাজির ঘাটে, তারপর তথা হইতে গিয়া টেটনের ঘাটে, আর শেষে আছে ধোপাজির ঘাটে, শেষে আছে ধোপাজির ঘাটে। ডি এরটা 3 নম্বর, আমার একটু ভুল হয়েছে, আমি প্রথম থেকে আবার বলছি। তাহলে প্রথমে যাচ্ছে গোদার ঘাটে, আমি এখানে লিখে দিই তোমাদের তাহলে সুবিধা হবে, গোদার ঘাট,
তারপর সেখান থেকে যাচ্ছে কোথায়? 2 নাম্বার ডোমের ঘাটে। তারপর ধোপাজির ঘাটে। তারপর টেটনের ঘাটে। এখানে একটু ভুল হচ্ছে, প্রথমে গোদার ঘাটে, তারপর ডোমের ঘাটে, 3 নম্বরে আছে। আচ্ছা, বেহুলা ধোনামোনা দু ভাইকে দেখে তলায়, এখানে এইটা হবে না, এখানে হচ্ছে 3 নাম্বার ধোনামোনা দু ভাইকে দেখছে। আসলে এখানে পরপর লেখা আছে তো, যে কারণের জন্য একটু ভুল হচ্ছে। ধোনামোনা দু ভাই। আর শেষে আমরা কি দেখছি? শেষে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে কে আছে? 4 নম্বরে আছে টেটনের ঘাটে। আর 5 নম্বরে আমরা দেখছি ধোপাজির ঘাটে। তাহলে প্রথমে দেখছি আমরা কোথায় যাচ্ছে? গোদার ঘাটে। তারপরে যাচ্ছে কোথায়? তারপরে যাচ্ছে ডোমের ঘাটে। তারপরে ধোনামোনা দু ভাইকে দেখছে, এবং 4 নম্বরে টেটনের ঘাট, এবং 5 নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধোপাজির ঘাট। CADVE, সি, তারপর এ, তারপর ডি, তারপরে বি এবং শেষে ই। এই হচ্ছে সঠিক ক্রম। তোমরা একটুখানি দেখে নাও। বেশ, এবার আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে যাব। পরের প্রশ্ন, কেতকা দাস জগন্নাথপুরে যে জমিদারের আশ্রয় নেয়। দেখো কতখানি তথ্য আমাদেরকে জানতে হচ্ছে, কোন জমিদারের আশ্রয় ছিল সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তোমরা একটু চেষ্টা করো। ভারমল্ল, বারাখা, চন্দ্র, সুধর্মা, মাগন ঠাকুর। 11 নম্বর প্রশ্ন। এর সঠিক উত্তর কিন্তু ভারমল্ল। তোমাদের একটা কনফিউশন হতে পারে আগের প্রশ্নের সাথে, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। পরবর্তী যে স্থানে আশ্রয় নেয় জগন্নাথপুর, আর যার অধীনে চাকরি করতেন বারাখায়ের অধীনে। আর এখানে প্রশ্ন দেখো কি বলেছে, এখানে কিন্তু প্রশ্ন বলেছে যে জমিদারের আশ্রয় পায় জগন্নাথপুরে। জগন্নাথপুরে যে জমিদারের আশ্রয় পায়, এটা কিন্তু বারাখা নয়, এটা কিন্তু ভারমল্ল। আগের প্রশ্নের সাথে এটার কিন্তু পার্থক্য রয়েছে, এখানে জমিদার শব্দটা উল্লেখ করে দিয়েছে। আমি আরেকবার আগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, কার অধীনে চাকরি করতেন, সেটা কিন্তু বারাখা, 8 নম্বর প্রশ্ন। আর এখানে বলেছে জগন্নাথপুরে যে জমিদারের আশ্রয় পায় কিন্তু ভারমল্ল। এই যে গুলিয়ে যেতে পারে সেটা কিন্তু এইবার আর হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, কেতকা দাসের ভাইয়ের নাম কি? বলরাম, অভিরাম, চন্দ্রসুধর্মা না মাগন ঠাকুর? মাগন ঠাকুর তো হচ্ছে না, আমি বলে দিয়েছি যে সৈয়দ আলাওল, দৌলত কাজী এদের সাথে রয়েছে, মাগন ঠাকুর হচ্ছে না। দেখো, বলরাম এই নামটা কিন্তু আমরা সাধারণত কৃষ্ণের সাথে বেশি দেখেছি। চন্দ্রসুধর্মা রাজা, তাহলে পড়ে থাকলো কে? অভিরাম।
এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অভিরাম, অপশন বি। কেতকাদাসের প্রকৃত নাম কি? ক্ষমানন্দ, ক্ষেমানন্দ, দয়ানন্দ, পরমানন্দ। আমরা পুরো নাম কি জানি কেতকাদাস? কেতকাদাস ক্ষেমানন্দ, এটা অপশন বি তে রয়েছে। তাহলে সঠিক উত্তর অপশন বি। কেতকাদাসের মনসামঙ্গল কাব্যে যে কবি প্রভাব লক্ষ্য করা যায়। আমরা জানি যখন কেউ কোনো কিছু রচনা করে তার মধ্যে কিন্তু তার পূর্ববর্তী যে সকল উল্লেখযোগ্য কবি তাদের কিন্তু একটা প্রভাব থেকেই যায়। আমরা মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়ের মধ্যেও দেখেছি যে কবি জয়দেবের যে গীত গোবিন্দের যে প্রভাব সেটা কিন্তু ছিল। তাহলে এখানে কার প্রভাব? দ্বিজমাধব, নারায়ণ দেব, বিজয়গুপ্ত না মুকুন্দরাম চক্রবর্তী? মুকুন্দরাম চক্রবর্তী তো হবে না, উনি ধর্মমঙ্গলে। তাহলে এই তিনটের মধ্যে কাদের হবে, কাদের হতে পারে? 14 নম্বর প্রশ্ন, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। এই প্রশ্নটার যখন উত্তর দেব তোমরা কিন্তু চমকে যাবে। এই প্রশ্নটার যখন উত্তর দেব তোমরা কিন্তু চমকে যাবে, বারবার বলছি। কেন মুছলাম পরে আসছি। বা কেন এই তিনটেকে একসাথে রেখেছি, শুধু কি মনসামঙ্গলের বলে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, মুকুন্দরাম চক্রবর্তী। এগুলো অনেকটা ট্রিক কোয়েশ্চেনের মতো। দেখো এরা প্রত্যেকেই মনসামঙ্গলের কবি। মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি আমরা কেতকাদাসকেই মানি। তাহলে শ্রেষ্ঠ যিনি তার মধ্যে বাদবাকিদের প্রভাব নিশ্চয়ই থাকবে না একই ধারার। এরা তো মনসামঙ্গলেরই কবি, আর মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি তো কেতকাদাস, তাহলে এদের প্রভাব আর থাকে কি করে? মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু ধর্মমঙ্গলের, এই চণ্ডীমঙ্গলের কিন্তু মাপ করবে, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি, আর একজন শ্রেষ্ঠই শ্রেষ্ঠকে গ্রহণ করে। তাই এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী। আমি প্রথমে কিন্তু তোমাদের যাতে কনফিউশনটা আরেকটু বাড়ে আমি কিন্তু ওটা কেটে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা তো চণ্ডীমঙ্গলের, তা বাদবাকিরা মনসামঙ্গলের, তাহলে ওটাই হতে পারে। এই ধরনের দু একটা প্রশ্ন কিন্তু তোমরা পেতেই পারো। যুক্তিটা বুঝতে পেরেছ? আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এরা সকলেই মনসামঙ্গলের, দ্বিজমাধব, নারায়ণ দেব, বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত কিন্তু উল্লেখযোগ্য একজন। অনেকে কিন্তু বিজয়গুপ্তের মধ্যে কনফিউশন হবে। কেতকাদাস ক্ষেমানন্দেরটাই বেশি, কিন্তু বিজয়গুপ্তের থেকেও শ্রেষ্ঠত্বের বিচারে কেতকাদাস ক্ষেমানন্দ এগিয়ে। তাহলে মনসামঙ্গলের যখন শ্রেষ্ঠ কবি কেতকাদাসী, তাহলে অন্য কারো থেকে কিছু নেয়ার দরকার নেই তার, বা প্রভাবিত হওয়ার কম দরকার। একজন শ্রেষ্ঠই শ্রেষ্ঠকে গ্রহণ করতে পারে। যেমন মনসামঙ্গলের শ্রেষ্ঠ হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ, যদিও অনেকে বিজয়গুপ্তকে মানে, কিন্তু কেতকাদাস ক্ষেমানন্দ। যাই হোক, তা মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু ঠিক একই রকমভাবে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি। একজন শ্রেষ্ঠই আরেকজন শ্রেষ্ঠর দ্বারা প্রভাবিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর তাই অপশন ডি, মুকুন্দরাম চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, কেতকাদাসের কাব্য অনুসারে মনসাকে নির্মাণ করেছে কে? বিধাতা, বাসুকী, বাসুকীর মা না শিব? 15 নম্বর প্রশ্নের উত্তর। শিব ছিল কিন্তু মনসার সম্পর্কিত পিতা, শিবের মানস কন্যা ছিল, কিন্তু তার মানে এই নয় যে শিব তৈরি করেছিল তাকে। মনসাকে তৈরি করেছিল বিধাতা। এর সঠিক উত্তর হবে অপশন এ। অনেকের কনফিউশন হতে পারে শিবের সাথে, কিন্তু এখানে শিব হবে না। আর বাসুকী তো এক ধরনের সর্প ছিল, সে তো এই মনসার অধীনেই থাকত।
কেতকা ক্ষেমানন্দ যার মৃত্যুর পর দেশ ত্যাগ করেন তিনি কে? চারটে অপশন আছে, এর মধ্যে কোনটা হতে পারে? এটা হাঁ হয়ে গেছে, এটা খাঁ হবে। আর এটা আশকর্ণ হয়েছে, এটা আকর্ণ। আমি এখানে লিখে দিচ্ছি পুরোটা কেটে, আকর্ণ। আকর্ণ কোনটা হতে পারে? চেষ্টা করো তোমরা তোমাদের মতো করে। তোমাদেরকে বলেছিলাম না 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে, আমি আরেকবার 8 নম্বর প্রশ্নটা দেখাই। যার অধীনে চাকরি করতেন তিনি ছিলেন বারাখা। তা তিনি মারা যাওয়ার পর তার তো আর চাকরিটাও থাকবে না, চাকরি ছাড়া কেউ কি করে বাঁচতে পারে? তাই এই ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে বারাখা, অপশন ডি। অপশন ডি কিন্তু সঠিক উত্তর হবে। এর পরবর্তী আমরা প্রশ্ন দেখছি, যেটি কিন্তু আগস্ট 2024-এ এসেছে। কি বলছে? বিজয়গুপ্তের মনসামঙ্গল অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেয়া হলো, এখানে কোনগুলি শুদ্ধ? আমি আগে পড়ি অপশানে কি কি রয়েছে। ঝালু মনসা পূজায় 100 ছাগল উৎসর্গ করে, হাসান হুসেন সাপ দেখে জলে ঝাঁপ দেয়, মূলা বিক্রির বদলে চাঁদ সদাগর গজহস্তির দন্ত পায়, দক্ষিণ পাটনের রাজার নাম বিদ্যাসঙ্গ, আর 7 বৎসর বয়সে লক্ষিন্দরের কর্ণভেদ হয়। কর্ণভেদ একটা প্রথা আর কি। প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ, এ সি ই শুদ্ধ 1 নম্বর অপশন বলছে, 2 নম্বর অপশন বলছে এ বি শুদ্ধ, 3 নম্বর অপশন বলছে ডি সি বি শুদ্ধ, আর 4 নম্বর অপশন বলছে বি সি ই শুদ্ধ। তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো, আমি অতি অবশ্যই তারপরে কিন্তু এটা বলে দেব। এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন 4 বিসিই শুদ্ধ। এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এই দুটো অশুদ্ধ। দেখে নাও। এর পরবর্তী স্লাইডে আমরা যাব। লক্ষিন্দর মর্তে জন্মের পূর্বে স্বর্গের যে অভিশপ্ত দেবতা ছিলেন, আমরা বলেছিলাম যে মনসামঙ্গল কাব্যে দেবখণ্ড নরখণ্ড থাকে এবং স্বর্গের যে দেবতা বা নর্তক নর্তকী তারা অভিশাপগ্রস্ত হয় মর্তে আসে। কে ছিল স্বর্গে? রুদ্র, অনিরুদ্ধ, অবিনাশ না পবন? তোমরা কাহিনীটা দেখলেই দেখতে পাবে যে অনিরুদ্ধ এই নামটি কিন্তু রয়েছে, অনিরুদ্ধ এই নামটি কিন্তু রয়েছে। পরবর্তী স্লাইড। বেহুলা এবার মর্তে জন্মের পূর্বে স্বর্গের যে অভিশপ্ত দেবী ছিলেন, মায়া, তরু, উষা না কাদম্বরী? চেষ্টা করো তোমরা। এক্ষেত্রে সঠিক উত্তর সি, উষা। লক্ষিন্দরের পিতার নাম কি? এত সহজ একটা ব্যাপার, চাঁদ সদাগর। এখানে জানার কিছু নেই। এই কালকেতু, হরিহর এরা সব হচ্ছে মনসামঙ্গলের চরিত্র, কিন্তু এরা কেউ নয়, এরা সবাই কিন্তু চণ্ডীমঙ্গলের। সূর্য সদাগরের নাম আমরা পাই না, চাঁদ সদাগর এটা আমরা সকলেই জানি। লক্ষিন্দরের মাতার নাম কি? কণিকা, মেনকা, মেঘনা, সনকা?
কণিকার মেঘনা, এই দুটো তোমরা নাম কখনো পাওনি, এই দুটো কিন্তু তোমাদের সেইভাবে কিছু কনফিউজড করবে না। কিন্তু এই মেনকা আর সনকা এই দুটো নাম অনেকের মধ্যে, যারা জানো তারা জানো, কিন্তু অনেকের এই দুটো নামের মধ্যে কনফিউশন হয়। মেনকা নামটা কিন্তু আমরা শাক্ত পদাবলীর ক্ষেত্রে দেখি, শাক্ত পদাবলীর ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু সনকা। পরবর্তী প্রশ্ন, যিনি মনসামঙ্গল কাব্যের কবির ক্ষেমানন্দকে নাম এবং কেতকাদাসকে ভণিতা বলেছেন তিনি কে? অর্থাৎ মনসামঙ্গল কাব্য লিখেছেন কেতকাদাস ক্ষেমানন্দ। এবার ইনি বলছেন ক্ষেমানন্দ ছিল কবির নাম আর কেতকাদাস হচ্ছে সেই কবির ভণিতা। কে বলেছেন এটা? দ্বিজ রামদেব, দ্বিজ কবিচন্দ্র, দ্বিজচন্দ্র না দ্বিজেন্দ্র? 22 নম্বর প্রশ্নের উত্তর তোমরা তোমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে দ্বিজ কবিচন্দ্র, যিনি বলছেন ক্ষেমানন্দ ছিল কেতকাদাস ক্ষেমানন্দের নাম, আর কেতকাদাস হচ্ছে, কেতকা মানে মনসা, মনসার দাস আমি, কেতকাদাস হচ্ছে ভণিতা। কেতকাদাস তার কাব্যে মনসার বন্দনা করেছেন যে রাজা মল্লার যে রাগে, মনসার বন্দনা করেছেন যে রাগে, রাজা নয় এটা, এটা রাগে হবে, যে রাগে। মল্লার রাগ, পুরবী রাগ, মঙ্গল রাগ না গুজ্জরী রাগ? দীর্ঘ। মল্লার রাগ, পুরবী রাগ, মঙ্গল রাগ না গুজ্জরী রাগ? তোমরা তোমাদের মতো করে এটার উত্তর দেওয়ার চেষ্টা করো। 23 নম্বর প্রশ্নের উত্তর দেখো, অন্য তিনটের সাথে তুমি খুব সহজেই কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারবে, নির্বাচন করতে পারবে। কিভাবে? মঙ্গল কাব্য, তাহলে মঙ্গল রাগ। কত সহজে হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, জুন 2024-এ কিন্তু এসেছিল। কি প্রশ্ন? বিজয়গুপ্তের মনসামঙ্গল থেকে কয়েকটি কাব্যচরণ এখানে উদ্ধৃত করা হলো। দেখো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে নেট সেট জেআরএফ এর ক্ষেত্রে তোমাদের কিন্তু খুঁটিয়ে কাব্যটা পড়তে হবে। দেখো কতখানি খুঁটিয়ে প্রশ্নটা এসেছে। প্রথমে বলছে ভয় পাইয়া উষা ছাড়ে নিত্য গীত, পরবর্তী বলছে কাষ্ঠবোঝা পদ্মাবতী করিল সর্পময়, 3 নম্বরে বলছে হালিয়ার নগরে নাক চলে ততক্ষণ, ডি 14 ডিঙা চলিলেক পরম কৌতুকে, আর ই উষার বচনে অগ্নি তুষ্টিত অন্তর। কাব্যটির কাহিনী যে ক্রমে বিন্যস্ত হয়েছে, অর্থাৎ কাহিনী ক্রম, কিভাবে কাহিনীটা এগিয়েছে। একটু আগে দেখেছিলাম যে বেহুলা যখন যাচ্ছে তার যাত্রাপথের একটা ক্রম বিন্যাস করতে দিয়েছিল, এবার দিয়েছে কাহিনীর ক্রমবিন্যাস করতে। প্রদত্ত সংকেত থেকে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। একটু চেষ্টা করো। 24 নম্বর আমি অতি অবশ্যই তারপরে বলে দেব। এর সঠিক উত্তর হবে 1 নাম্বার। তাহলে সি প্রথমে আসছে, তারপরে আসছে কে? ডি, তারপরে আসছে কে? বি, তারপরে কে? তারপরে এ, আর শেষে কিন্তু ই। তাহলে প্রথমে সি, তারপর ডি, তারপরে বি, তারপর এ, তারপরে ই। তাহলে প্রথমে হচ্ছে হালিয়ার নগরে নাগ চলে ততক্ষণ, হালিয়ার নগর। তারপরে 14 ডিঙা চলিলেক পরম কৌতুকে, তারপর কাষ্ঠবোঝা পদ্মাবতী করিল সর্পময়, তারপর ভয় পাইয়া উষা ছাড়ে নিত্য গীত, আর শেষে উষার বচনে অগ্নি তুষ্টিত অন্তর। আমরা পরবর্তী যে স্লাইড রয়েছে এবার সেই স্লাইডে যাব।
যার দ্বারা চাঁদ সদাগর জানতে পারে যে তার স্ত্রী সনকা মনসার পূজা করেন, কার দ্বারা? সরা, নাড়া, নোরা, নকুল। এক্ষেত্রে সঠিক উত্তর নাড়া, অপশন বি সঠিক উত্তর। এই নামগুলো কাহিনী না পড়লে কিন্তু মনে থাকবে না, তাই খুঁটিয়ে একটু কাহিনীটা পড়তে হবে, কারণ এগুলো প্রত্যেকটাই চরিত্রের নাম। কেতকাদাস মনসামঙ্গল কাব্যে মূলত যে রাগে দেবদেবীর বন্দনা করেছেন, সিন্ধু রাগ, পূরবী রাগ, মঙ্গল রাগ, মল্লার রাগ? ২৬ নম্বর প্রশ্ন। এবার প্রশ্ন, স্যার আগের বার তো আপনি বলেছিলেন মনসামঙ্গলে যে মঙ্গল রাগ। আমি প্রশ্নটা একটু দেখাই, তাহলে তোমাদের মনে পড়বে আবার। তার কাব্যে মনসার বন্দনা করেছে এটা কিন্তু বলেছে। আর এই প্রশ্নে দেখো কি বলেছে, দেবদেবীর বন্দনা, মনসার ছাড়াও অন্যান্য দেবদেবীর। এটা কিন্তু সিন্ধু রাগ। সিন্ধু শব্দের অর্থ সমুদ্র আর কি, বিশালতা বুঝিয়েছে। এখানে কিন্তু মঙ্গল রাগটা কিন্তু হবে না, বাকিগুলোও হবে না। তাহলে ওখানে ছিল যখন মঙ্গল রাগ হচ্ছে তখন ছিল মনসার বন্দনা, আর এখানে কিন্তু দেবদেবীর বন্দনা। শব্দগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। লক্ষিন্দরের পিতা চাঁদ সদাগরের সপ্ত মধুকর, ওই যে 7টে যে ডিঙা ছিল বাণিজ্য করবার জন্য, নির্মাণ করেছেন যিনি, কে? বিশ্বকর্মা, হনুমান, জাম্বুবান না জটায়ু? তোমরা তোমাদের মতো উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি অতি অবশ্যই বলে দেব। 27 নম্বর প্রশ্ন। দেখো বিশ্বকর্মা, এটা তোমরা সকলেই হয়তো ভেবেছ, কারণ লক্ষিন্দরের যে বাসর সেটাও কিন্তু বিশ্বকর্মাই নির্মাণ করেছিল। হনুমান, জাম্বুবান, জটায়ু এরা সব রামায়ণে পাই আমরা, এটা সব রামায়ণের চরিত্র। এবং তোমরা এও জানো যে বিশ্বকর্মাই কিন্তু কি করেছিল, লক্ষিন্দরের বাসর ঘর নির্মাণ করেছিল। তাহলে সঠিক উত্তর এ, বিশ্বকর্মা। পরবর্তী প্রশ্ন। লক্ষিন্দরের পিতা চাঁদ সদাগরের সপ্তমধুকর নির্মাণে বিশ্বকর্মাকে সাহায্য করেছেন যিনি। এবার দেখো 4টে কিন্তু রামায়ণের চরিত্র। এবার তো কনফিউজ হয়ে গেলে, তাহলে স্যার মনে রাখবো কি করে? এটা তো সবাই রামায়ণের চরিত্র, তাহলে মনে রাখবো কি করে? উত্তর বলছি, তোমরা আগে তোমাদের মতো একটু চেষ্টা করো। যে কোনো কিছুতে একটু ক্লু দরকার হয়, অনেক সময় আমি একটু ক্লু দিচ্ছি। ইনি সবাইকে সাহায্য করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই। দেখো অনেকেই হয়তো ক্লুটা বুঝে সঠিক উত্তরটা বুঝতে পেরে গেছো। যারা যারা বুঝেছো বলছি একদম ঠিক বুঝেছো, বি, বিশ্বকর্মা নির্মাণ করেছিল আর তাকে সাহায্য করেছিল হনুমান। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নে যাব। জন্মেজয় যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞের নাম কি? চন্দ্রসূয় যজ্ঞ। এগুলো কাহিনী পড়লে এর উত্তরটা পারবে, চন্দ্রসূয় যজ্ঞ। পরবর্তী প্রশ্ন। কেতকাদাসের মনসামঙ্গল কাব্যের পালা সংখ্যা কয়টি? কয়টি পালা রয়েছে? 10, 12, 14, 16? সঠিক উত্তর 14টি। পরের প্রশ্ন দেখো, জুলাই 2022-এ কিন্তু এসেছিল। চান্দ বলে সন্মিতা এহার সমাধান, পৃথিবীতে বস্তু নাহি এহার সমান। বিজয়গুপ্তের পদ্মা পুরাণ অবলম্বনে দ্বিতীয় চরণে এহার বলতে যা বোঝানো হয়েছে, আমি তোমাদেরকে বলছিলাম না যে খুঁটিয়ে পড়তে হবে, শব্দার্থের অর্থ জানতে হবে। দেখো এটা যদি তুমি খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু এর যে অর্থ সেটা কিন্তু তুমি বলতে পারবে না। এহার বলতে কাকে বোঝানো হয়েছে? নারিকেল, কলাই, মূলা না পাকইর? পাকইর।
এখানে এয়ার শব্দের অর্থ হচ্ছে পাকৈর। এয়ার শব্দের অর্থ পাকৈর। পাকৈর শব্দের অর্থ তোমাদের মধ্যে যারা যারা জানো তারা কমেন্ট করো, অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী যে প্রশ্ন সে প্রশ্নে যাব। লখিন্দর বেহুলার জন্য নির্মিত সাঁতালি বা সান্তালি, তোমরা অনেক জায়গায় সান্তালিও দেখেছ, পর্বতের লোহার বাসর ঘরের যে কোণে ছিদ্র ছিল। আমরা জানি একটা ছিদ্র রাখতে বাধ্য হয়েছিল বিশ্বকর্মা, এবং সেখান দিয়েই কিন্তু নাগ এসে লখিন্দরকে দংশন করে। নৈঋত কোণ, বায়ু কোণ না ঈশান কোণ? আমরা জানি কোণ মোটামুটি 10 প্রকারের বা দিক 10 প্রকারের। এর সঠিক উত্তর ঈশান কোণ। এটা উত্তর পূর্ব দিক। এই দিকটা। পরবর্তী প্রশ্ন, লখিন্দরের স্ত্রী বেহুলা পিত্রালয় সংবাদ পাঠিয়েছিল যার মাধ্যমে? যার মাধ্যমে? কৃষ্ণকাক, পায়রা, বক না শ্বেতকাক? দেখো খুঁটিয়ে না পড়লে কিন্তু উত্তর পারবে না, দেখতে পাচ্ছ তো। এর সঠিক উত্তর হবে শ্বেতকাক, অপশন ডি। কাহিনীতেই রয়েছে এটা। মনসামঙ্গলের আদি কবিরূপে কাকে ধরা হয়? আমি আজকে এটা শুরুতেই বলেছিলাম, কেতকাদশকে কেউ বলছে সেরা, কেউ বলছে বিজয়গুপ্তকে, তাহলে এরা আদি কবি নয়। নারায়ণ দেব আদি কবি নয়। শুরুতেই লিখে দিয়েছিলাম কানা হরিদত্ত, যিনি বর্তমান ছিলেন কোন সময়? 14শ শতাব্দীতে। যিনি বর্তমান ছিলেন। মনসামঙ্গলের আদি কবিরূপে কাকে ধরা হয়? আমরা একটু আগে এটা দেখেছি, এর উত্তর এটা দুবার চলে এসছে, কানা হরিদত্ত। মুখে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথমে রচিলা গীত কানা হরিদত্ত। কার কাব্যে এই চরণ দুটি পাওয়া যায়? দেখো অনেকের মনে হতে পারে কানা হরিদত্ত নিজের সম্পর্কে বলছে, অপশনে কিন্তু দেখো কানা হরিদত্ত কিন্তু নেই। বিজয়গুপ্ত রয়েছে, নারায়ণ দেব রয়েছে, কেতকাদশ ক্ষেমানন্দ রয়েছে, আর রয়েছে বিষ্ণুপাল। ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর। মনসামঙ্গলের একজন উল্লেখযোগ্য কবি বিজয়গুপ্ত এই লাইনটি বলছে, বা তার কাব্যে এই চরণ দুটি পাওয়া যায়। মুখে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথমে রচিলা গীত কানা হরিদত্ত। পরবর্তী প্রশ্ন দেখো, কানা হরিদত্তকে কে আদিকবি বলেন? মানে মনসামঙ্গলের আদিকবি 14শ শতাব্দীতে যিনি বর্তমান ছিলেন কানা হরিদত্ত, তাকে কে আদিকবি বলছেন? 37 নম্বর প্রশ্ন। যিনি এতক্ষণ বন্দনা করলেন, এই যে আগের প্রশ্নে যিনি বন্দনা করলেন বিজয়গুপ্ত, তিনি কিন্তু কানা হরিদত্তকে আদিকবি বলছেন। পরবর্তী প্রশ্ন, যেটি জুলাই 2022-এ কিন্তু এসেছিল। বিজয়গুপ্তের কাব্যের নরখণ্ড অনুসারে সোনাইয়ের মৎস্যের ব্যঞ্জন রন্ধনের কয়েকটি পদ নিচে দেয়া হলো। দেখো রন্ধনের পদ, আমি বলেছিলাম মঙ্গল কাব্যে রন্ধন শৈলী কিন্তু একটা উল্লেখযোগ্য কিন্তু একটা বৈশিষ্ট্য। তাহলে কতখানি খুঁটিয়ে পড়তে হবে আমাদের? বিজয়গুপ্তের কাব্যের নরখণ্ড অনুসরণে সোনাইয়ের মৎস্যের ব্যঞ্জন রন্ধনের কয়েকটি পদ নিচে দেয়া হলো। প্রথমে বলছে, বড় বড় ইচা মৎস্যের ফেলাইয়া তালু, বড় কই মৎস্য করিয়া ভাগ ভাগে, ছোট ছোট চেঙ্গ মৎস্যের ফালাইয়া মুড়া, ছোট ছোট নালি মৎস্যের ফালাইয়া মুড়ি, বড় বড় ঢাইন মৎস্য দেখিতে বড় ভাল। পদগুলি কাব্যে যে ক্রমে বর্ণিত হয়েছে, আমার নিচের সংকেত থেকে তার শুদ্ধ ক্রমটি তোমাকে নির্বাচন করতে হবে, বা তোমাদেরকে নির্বাচন করতে হবে শুদ্ধ ক্রম। তাহলে আমি যদি খুঁটিয়ে না পড়ি, আমি কখনোই কিন্তু যে ঘটনার যে ক্রমবিন্যাস সেটা কিন্তু করতে পারবো না।
38 নম্বর প্রশ্ন, তোমরা চেষ্টা করো, অতি অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে কোনটা সঠিক উত্তর হতে পারে। এছাড়া ক্লাস কেমন লাগছে সেটাও জানাতে থাকো। এর সঠিক উত্তর হবে গ, অর্থাৎ CAEBD। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর ডিটা 5 নম্বর। অর্থাৎ প্রথমে হচ্ছে ছোট ছোট চেঙ্গো মৎস্যের ফালাইয়া মুড়া, তারপর বড় বড় ইচা মৎস্যের ফেলাইয়া তালু, তারপরে বড় বড় ঢাইন মৎস্য দেখিতে বড় ভাল, তারপরে বড় কই মৎস্য করিয়া ভাগ ভাগে, আর শেষে ছোট ছোট নালী মৎস্যের ফালাইয়া মুড়ি। পরবর্তী প্রশ্ন, হরিদত্তের গীত কোথায় আবিষ্কৃত হয়েছে? ময়মনসিংহ, বরিশাল, না উভয়ই, নাকি কোনোটি নয় এর মধ্যে? এখানে বলে রাখি, ময়মনসিংহ এবং বরিশাল, ময়মনসিংহ এবং বরিশাল উভয় জায়গা থেকেই কিন্তু আবিষ্কৃত হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর সি, অপশন সি কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন, পূর্ববঙ্গের সবচেয়ে জনপ্রিয় কবি কে ছিলেন? এই যে একটু আগে বলছিলাম, যেমন রাঢ়ের কবি বিষ্ণুপালকে বলা হচ্ছে, তাহলে পূর্ববঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য কে ছিল? নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বংশীদাস, না ষষ্ঠীভর? এই প্রত্যেকের যদি একটু জন্ম বৃত্তান্ত তোমরা পড়ো তাহলে কিন্তু খুব সহজেই জন্মস্থান দেখেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে। 40 নম্বর প্রশ্নের উত্তর, পূর্ববঙ্গের সবচেয়ে জনপ্রিয় কবি ছিলেন বিজয়গুপ্ত, অপশন বি এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? ফুল্লশ্রী গ্রাম, বাদুরিয়া গ্রাম, বোর গ্রাম, না কোনোটিই নয়? আমি শুরুতে বলেছিলাম বিজয়গুপ্ত গৈলা ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করে। তোমরা স্লাইডটা মনে করলেই দেখতে পাবে, আমি বলেছিলাম গৈলা ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ। বিজয়গুপ্তের পিতা ও মাতার নাম যথাক্রমে, এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। সনাতন এবং রুক্মিণী, সনাতন এবং রুক্মিণী। বিজয়গুপ্তের কাব্য সর্বপ্রথম কোথা থেকে কত সালে ছাপা হয়েছিল? বরিশাল 1301, বরিশাল 1302, বরিশাল 1303, বরিশাল 1304। তাহলে এখানে কোথা থেকে, চারটেতেই বরিশাল আছে, এই নিয়ে আমার কোনো কনফিউশন নেই, শুধু সালটা আমাকে জানতে হবে 1301, 2, 3 না 4। 43 নম্বর প্রশ্নের উত্তর তোমরা তোমাদের মতো করে দেওয়ার চেষ্টা করো অতি অবশ্যই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি 1303। বিজয়গুপ্তের কাব্য কে প্রকাশ করেন? প্যারীচাঁদ মিত্র, প্যারীমোহন দাশগুপ্ত, প্যারীমোহন সেনগুপ্ত, না প্যারীমোহন গুপ্ত? কে প্রকাশ করেন? 44 নম্বর প্রশ্নের উত্তর, কে প্রকাশ করেন? 44 নম্বর প্রশ্নের উত্তর তোমরা তোমাদের মতো করে দেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্যারীমোহন দাশগুপ্ত, অর্থাৎ অপশন বি। সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, এটি কিন্তু প্রিভিয়াস ইয়ার্স ডিসেম্বর 2021 এসেছিল, খুব ভালো করে দেখো। শূন্যস্থান পূরণ,
ড্যাশ খাইয়া রাজা কৌতুক বিশাল, এহার বদলে দিল মুকুবা গ্রবাল। বিজয়গুপ্তের পাঠ্যকাব্যের অনুসরণে শূন্যস্থানে যে শব্দটি বসবে, তাহলে বুঝতে পারছো কতখানি খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে না পড়ে শুধুমাত্র ধারণা নিয়ে গেলে কিন্তু নেট সেটটা কোয়ালিফাই কিন্তু হবে না। মসুর, কলই, পান, শ্রীফল, এটা কিছু না, এটা কিছু না। মসুর, কলই, পান, শ্রীফল ৪৫ নম্বর প্রশ্নের উত্তর। এক্ষেত্রে সঠিক উত্তর কলই। কলই খাইয়া রাজা কৌতুক বিশাল, এহার বদলে দিল মুকুবা গ্রবাল। পরের প্রশ্ন, বিজয়গুপ্তের আবির্ভাব কাল হলো ঋতুশূন্য বেদশশী, ঋতুশশী বেদশশী, ছায়াশূন্য বেদশশী, ছায়াশশী বেদশশী। ভনিতাগুলো দেখলে বুঝতে পারবে, কাব্যের যখন শুরু হচ্ছে তখন ভনিতা থাকে, সেখানে কিন্তু এই লাইনটি দেখতে পাবে তোমরা। ঋতুশূন্য বেদশশী, এক্ষেত্রে এটা সঠিক উত্তর, ঋতুশূন্য বেদশশী। পরবর্তী প্রশ্ন দেখো, কে নিজেকে সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত বলেছেন? সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত ৪৭ নম্বর প্রশ্নের উত্তর। বিজয়গুপ্ত, একটু আগেই তো বিজয়গুপ্তের পিতামাতার নাম বলে দিলাম, সনাতন আর রুক্মিণী, তাহলে এটা অপশন এ, বিজয়গুপ্ত। পরের প্রশ্ন, কোন সুলতানের আমলে বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন? সুলতান হোসেন শাহ, আলাউদ্দিন শাহ, পরাগল শাহ, না কোনোটিই নয়? সুলতান হুসেন শাহ সঠিক উত্তর। এই যে আমি বলছি না, জন্ম পরিচয়, জন্ম বৃত্তান্ত যেমন জানতে হবে, কার পৃষ্ঠপোষকতায়, কার আমলে, কার অধীনে কোন কাব্য রচনা করছেন, কে রচনা করছেন, এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে একটুখানি জানতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, নভেম্বর ২০২০-তে কিন্তু এসেছিল। বিজয়গুপ্তের কাব্য অবলম্বনে চাঁদ সদাগরের দক্ষিণ পাটন গমনাংশের অনুসরণে কয়েকটি ডিঙার নাম নিচে দেয়া হলো। ধুতুরার ফুল, হাসমোড়া, মগর, গৌরাঙ্গ, সিন্দুর কটুয়া। এই যে ক্রমটা কিভাবে আমরা পেয়েছি সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে। তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো, কমেন্ট করতে থাকো। এক্ষেত্রে সঠিক ক্রমটি হলো ৪ নম্বর, উঙ, খ, গ, ক, ঘ। তাহলে উঙ এটা ১ নম্বর, তারপরে খ এটা ২ নম্বর, তারপরে গ এটা ৩ নম্বর, তারপরে ক এটা ৪ নম্বর এবং শেষে ৫ নম্বর। তাহলে প্রথমে পাচ্ছি সিন্দুর কটুয়া, তারপরে হাসমরা, তারপরে মগর, তারপর ধুতুরার ফুল এবং শেষে গৌরাঙ্গ। পরবর্তী প্রশ্ন, জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল, যেই ঢাল ধরি আমি ভাঙে সেই ঢাল। এই পদটি কোন কবির কাব্যে রয়েছে? নারায়ণদেব, বিজয়গুপ্ত, কেতকাদাস, না ষষ্ঠীবর? বেশিরভাগ উল্লেখযোগ্য লাইনই কিন্তু রয়েছে বিজয়গুপ্তের মধ্যে, এক্ষেত্রেও সঠিক উত্তর বিজয়গুপ্ত। আগের স্লাইডটা অনেকের হয়তো মনে হতে পারে যে আমি তাড়াতাড়ি সরিয়ে নিলাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ক্রমের যে প্রশ্ন সেটা এরকম। এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু বিজয়গুপ্ত, বি। এরপর আমরা আজকের যে শেষ প্রশ্ন, সেই শেষ প্রশ্নে যাব। কোন কবির কবিতায় এই পদটি পাওয়া যায়? সিন্ধু ইন্দু বেদ মহিষক পরিমাণ, নৃপতি হুসেন শাহ, গৌড়ের প্রধান। তটা পড়েনি। কেতকাদাস, বিপ্রদাস পিপিলাই, বিজয়গুপ্ত, না নারায়ণ দেব?
এক্ষেত্রে কিন্তু বিজয়গুপ্ত হবে না, আগেই বলে রাখছি। তোমাদের মনে হতে পারে নৃপতি হুসেন শাহের বন্দনা করতেন বিপ্রদাস পিপিলাই। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি। এবার তোমাদের অতি অবশ্যই কয়েকটি কথা বলবো, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা মতামত করতে থাকো তোমাদের ক্লাসটি আজকে কেমন লাগলো, যদি কোনো রকম কিছু সংশোধনের দরকার হয় সেটাও তোমরা জানাও, নিঃসংকোচে জানাবে। ক্লাস সম্পর্কিত মতামত নিঃসংকোচে জানাবে। তবে অতি অবশ্যই জানিও যে ক্লাসটি কেমন লাগলো, প্রশ্নোত্তর আলোচনাগুলি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। এই ধরনের বিভিন্ন রকম ক্লাস পেতে তোমরা ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে তাতে জয়েন হয়ে যেতে পারো। এছাড়া যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটিও সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদেরকে কয়েকটি কথা বলে আজকের ক্লাসটি আমি শেষ করব। তার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করবার জন্য এবং শুনবার জন্য। তোমরা তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা অনুযায়ী কিন্তু তোমাদের পড়ার যে ধরন সেটা কিন্তু তৈরি করতে হবে। যারা যারা নেট সেট দেওয়ার চেষ্টা করছো তাদের নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছো তাদেরকে কতখানি খুঁটিয়ে পড়তে হবে। শব্দার্থ থেকে লাইন তুলে যে প্রশ্নগুলো দিচ্ছে সেক্ষেত্রে কতখানি খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে। যারা এসএলএসটি দিচ্ছ তাদেরকে যে মূল রচনা সেটা অতটা খুঁটিয়ে না পড়লেও হবে। এবং ক্রমবিন্যাস তোমাদের তখনই মনে থাকবে যখন সেই গল্পটা বা সেই রচনাটা, তার যে আখ্যানটা, যে কাহিনীটা, সেটা তোমাদের মনে থাকবে। কারণ ক্রমবিন্যাস করতে গেলে কিন্তু আমাদের অত্যন্ত খুঁটিয়ে পড়তে হয়। প্রথমে তোমরা যেটা পড়ছো তার সম্পর্কিত ধারণা গঠন করো প্রথমবার পড়ায়, দ্বিতীয়বার পড়ায় আরও গভীরে যাও। মিনিমাম কমপক্ষে যদি তোমরা 2 থেকে 3 বার না পড়ো তাহলে কিন্তু ওভারঅল বিষয় সম্পর্কে তোমার কিন্তু ধারণা কখনোই জন্মাবে না। যাই হোক, তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। তোমরা শেষেও কমেন্ট করতে পারো তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে।